শান্তিনিকেতন বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম শান্তিনিকেতন, যার কাছে রেল স্টেশন বোলপুর। আর এই শান্তিনিকেতন সেজে উঠেছে বাঙালির সাংস্কৃতিকের সাজে সজ্জিত। এ যেন এক রূপকথার গল্পের মতো গ্রাম। চারিদিকে রয়েছে শুধু বাঙালি সংস্কৃতি এবং বাঙালিয়ানা। 1862 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে আসেন এবং এসে দেখেন এত শান্তিপ্রিয় একটা জায়গা, সেই জন্য তিনি তৈরি করে ফেলেন একটি আশ্রম ধ্যান এবং আধ্যাত্মিক চর্চার জন্য। তারপরে তৈরি হয় বিশ্বভারতী এবং আস্তে আস্তে দেশ বিদেশ মানুষের কাছে বিখ্যাত হয়ে ওঠে এই শান্তিনিকেতন। চলো আজকে শান্তিনিকেতনে গল্পই বলবো, শান্তিনিকেতনে কোথায় থাকবেন, কী কী দেখবেন। তাহলে চলো শুরু থেকেই শুরু করা যাক। অনেকদিন পর আবার চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা শান্তিনিকেতন ঘুরতে, এবং শান্তিনিকেতন আপনারা কিভাবে যেতে পারবেন, কোথায় কি দেখবেন, সমস্ত কিছু ডিটেলসে আপনাদের বলবো। আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি ঘুরতে চান সেটাও বলবো। তো চলো আমার সাথে রেডি থাকো। এখন আমি রয়েছি বাড়িতে, পুরো তৈরি হয়ে গেছি, এখনই আমরা বাড়ির থেকে বেরোবো। একদম ভোরবেলা, মানে কাক ভোরে বেরিয়ে গেছিলাম আমরা আমাদের কাছে রেল স্টেশনে, এবং এই ভোরে দেখতেই পাচ্ছ কেউ নেই স্টেশনে। তারপরে আমরা পৌঁছে যাই নৈহাটি রেল স্টেশনে, কারণ এখান থেকে আমরা ধরবো ব্যান্ডেল লোকাল, তারপরে যাব ব্যান্ডেল, এবং ব্যান্ডেল থেকেই ছিল আমাদের ট্রেন। তো ব্যান্ডেল থেকে আমরা ধরেছিলাম গণদেবতা এক্সপ্রেস। তো এইবার আমাদের ফ্যামিলির সদস্য সংখ্যা ছিল 15 জন, আমরা 15 জন মিলে গেছি শান্তিনিকেতন। তো ব্যান্ডেল স্টেশনে আমি এটাই বলছিলাম যে আমরা গণদেবতা এক্সপ্রেস ধরবো, কিন্তু আমাদের মাইকের টেকনিক্যাল ইস্যুর জন্য আমি কথাটা রেকর্ডিং করতে পারিনি। তো ফাইনালি আমরা চলে এসেছি বোলপুরে। অ্যাপ্রক্স ঠিক জানা নেই এখান থেকে শান্তিনিকেতন কতটা, কিন্তু শান্তিনিকেতন যেতে গেলে এই স্টেশনে নামতে হয়। এই স্টেশনেও নামতে পারো বা প্রান্তিক স্টেশনেও নামতে পারো, কিন্তু বোলপুরে যেহেতু অনেক ট্রেন দাঁড়ায়, লোকে বোলপুরই প্রেফার করে। তো মাত্র 35 টাকায় আমরা চলে এসেছি শান্তিনিকেতন। ব্যান্ডেল থেকে, হাওড়া থেকেও তোমরা 35 টাকায় চলে আসতে পারবে। দেখো আমি বলবো তোমরা জেনারেল কোচে 35 টাকায় চলে আসো, কারণ এমনি স্লিপারেও ভিড় হবে। যদি তুমি 2 এসে বসে আসো সেখানেও ভিড় হবে, তার থেকে ভালো জেনারেলে আসি, দাঁড়িয়ে আসি, 2 ঘন্টাই তো ব্যাপার। তো এবার এখান থেকে আমরা যাব শান্তিনিকেতন, এবং কোন হোটেলে থাকছি কি করছি সেটা সম্পূর্ণ আপনাদের বলবো। এখনও হোটেল ডিসাইড হয়নি, কারণ আমরা ভেবেছি এখানে আসি আমরা একটা রিজনেবল বাজেট ফ্রেন্ডলি হোটেল নেবো, কারণ আমার লোকজন অনেক রয়েছে। তো আমরা যে ট্রেনে বোলপুরে আসলাম সেই ট্রেনের নাম হচ্ছে গণদেবতা এক্সপ্রেস অন 44588 ট্রেন নাম্বার। তো আপনারা চাইলে এই ট্রেনে আসতে পারেন, কারণ এই ট্রেনটা সকাল সকাল নামিয়ে দেয়। আমাদের মোটামুটি ট্রেন 5-6 মিনিট লেট। তো আমরা চলে এসেছি এখন বোলপুরে, চলো আগে দেখাচ্ছি। হাওড়া বা কলকাতা থেকে যে ট্রেনটা প্রথম বোলপুর স্টেশনে আসে সেই ট্রেনটার নামই হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। তো আমরা চলে এসেছি এখন বোলপুর স্টেশনের বাইরে। তো বোলপুর স্টেশনের বাইরে এই দেখো একটা রয়েছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম, এখানেও এসে তোমরা দেখতে পারো। মানে একদম বোলপুর স্টেশনের বাইরে 30 টাকা ভাড়া নেয়, মানে 30 টাকা নেয় জনপ্রতি। তো এখান থেকে মূলত তোমরা যদি চাও কোথায় হোটেলে থাকবে, দেখো রিসর্টে থাকলে রিসর্ট প্রচুর আছে। যদি ভাবো ফ্যামিলি নিয়ে আসছো, বাজেট ফ্রেন্ডলি হোটেল খুঁজবে, তো তোমরা ভুবনডাঙ্গায় চলে যাবে। ভুবনডাঙ্গায় হচ্ছে হোটেল রয়েছে, তো সেখানে আমরা যাচ্ছি। টোটোতে লাগে 10 টাকা। চলো তোমাদের দেখাচ্ছি আমরা কোন হোটেলে থাকছি। স্টেশনের বাইরে আসলে এখানেই টোটো দাঁড়িয়ে থাকে সারি সারি, এদেরকে বললে এরা নিয়ে যাবে জনপ্রতি 10 টাকায় ভুবনডাঙ্গায় নিয়ে যাবে। সোনাঝুরির হাটে লাগে 20 টাকা এখান থেকে। স্টেশনের বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। তো আপনারা যদি বলেন যে আপনারা কোথায় যাবেন, একটা নির্দিষ্ট মূল্যেই নিয়ে যাবেন, কিন্তু যদি আপনারা ভুবনডাঙ্গায় যেতে চান, ভুবনডাঙ্গায় নেয় 10 টাকা আর সোনাঝুরি হাটে নেয় 20 টাকা। তো চলে এসেছি আমরা এখন রুমে, এই যে আমাদের রুম। তো দেখো যেহেতু আমরা ফ্যামিলি নিয়ে এসেছি, 10-12 জন হবে, বাচ্চা টাচ্চা নিয়ে প্রায় 15-16 জন হয়ে যাবে। তো অবভিয়াসলি আমরা সেরকম রিসর্ট বা সেরকম যাইনি, আমরা বাজেট ফ্রেন্ডলি খোঁজার চেষ্টা করেছি। এখানে আমরা বলে দিই, এখানে প্রাইসটা সিজন অনুযায়ী ওঠানামা করে। এখন আমাদের কাছ থেকে যে প্রাইসটা নিয়েছে এটা হচ্ছে 600 টাকা নিয়েছে সিঙ্গেল বেডের, আর ডাবল বেডের হচ্ছে 1200 করে নিয়েছে। হোটেলের নামটা ঠিক মনে নেই, বাট হোটেলটা তোমার বিশ্বভারতীর কাছেই। আর এটা পেইড প্রমোশন না বলেই হোটেলের নামটাও নেব না, আর থাক। চলো তোমাদের আমি রুম ট্যুরটা দিয়ে দিই। এই যে আমাদের রুম, এবং আমরা ডাবল বেডের 2টো রুম নিয়েছিলাম। আমাদের পার রুম পড়েছে 1200 টাকা করে। তো এটা একদম বিশ্বভারতীর কাছেই ছিল। আপনারা ভুবনডাঙ্গায় গেলে প্রচুর এরকম হোটেল পেয়ে যাবেন বাজেট ফ্রেন্ডলি। আপনারা চাইলে আপনাদের মন মতো একটা হোটেল সেট করে নিতে পারেন। হোটেলে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়েই বেরিয়ে পড়েছি শান্তিনিকেতনের ট্যুরিস্ট স্পটগুলো ঘোরার জন্য।
আমরা যে টোটো করে হোটেলে এসেছিলাম সেই টোটোকেই পুরো বুক করে নিয়েছি সারা দিনের জন্য, মানে আজকে এবং কালকে পুরোটা আমাদের শান্তিনিকেতন কভার করিয়ে দেওয়ার জন্য। তোমরা চাইলেও এইরকম টোটো বুক করে ঘুরতে পারো, এবং বার্গেনিং স্কিল অবশ্যই থাকা জরুরি, তাহলেই তোমরা একটা বার্গেনিং সেট করে তোমরা ঘুরতে পারবে। এখন যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বিশ্বভারতীর মূল ক্যাম্পাস। এই ক্যাম্পাস রবিবার ছাড়া ঢুকতে দেয় না। এই ক্যাম্পাসগুলোতে ঢুকতে গেলে 300 টাকা পার পার্সন নেয়, আর আপনারা যদি স্টুডেন্ট হন তাহলে আইডি কার্ড শো করালে 100 টাকা নেবে। এখন যে বটগাছটা দেখতে পাচ্ছ এটাকে বলে 3 পাহাড়ি বটগাছ, কারণ এটাকে 3টে ধাপ করে বটগাছটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, এবং এই বটগাছ থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি। টোটো থেকে বিশ্বভারতীর ভিতরে যতগুলো দেখা যাচ্ছিল সেগুলো আমাদের টোটো চালকরাই আমাদের গাইড করে দিচ্ছিল। আর যদি আপনারা গাইড নিতে চান তাহলে 100 টাকার বিনিময়ে গাইড নিতে পারেন। তো বেরিয়ে পড়েছি এখন শান্তিনিকেতনের যে সাইট সিনগুলো আছে সেখানে ঘুরতে। আর জায়গাটা এতটা সুন্দর, দুই দিকে গাছ, আর এটা পুরোটাই কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে, এই জন্য জায়গাটা খুবই শান্ত পরিবেশ। এবং আমার পিছনে যে বটগাছটা দেখতে পাচ্ছ না, এই বটগাছটা দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন কুমোরপাড়ার গরুর গাড়ি। এই বটগাছটাকে 3টে পাথর দিয়ে বসানো রয়েছে। চলো যদি বটগাছটার কাছে যেতে পারি অবশ্যই তো দেখাবো। আমরা বুধবার দিন গেছিলাম বলেই আমরা বিশ্বভারতীর মূল ক্যাম্পাসের ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু আমরা বিশ্বভারতীর মিউজিয়ামে গেছিলাম। বিশ্বভারতীর মিউজিয়াম সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে। আমরা এখন বিশ্বভারতীর ক্যাম্পাসে ঢুকছি। এটা মূলত ট্যুরিস্ট স্পট, ঠিক আছে। তো এখানের রাস্তাটা না এতটা সুন্দর, দুই দিকে ফুল গাছ আছে। তো এই কী ফুল আমি জানি না, হলুদ কালারের ফুল। রাস্তাটা এতটা শান্ত স্নিগ্ধ, আর ফুলগুলো হাওয়ার সাথে সাথে ঝরে পড়ছে, মানে একটা আলাদাই অ্যাটমসফিয়ার চারিদিকে তৈরি করছে। অবশ্যই যারা শান্তিনিকেতনে আসোনি, আমি বলবো শান্তিনিকেতনে আসো। এখানে পাহাড় ঝর্ণা দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্য না, এখানের যে অ্যাম্বিয়েন্স, রাস্তাঘাট, গাছপালা রয়েছে সেটাকেই আপনাকে মুগ্ধ করবে। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাতে গ্রাম বাংলার বর্ণনা থাকে, ঠিক সেইভাবেই এই জায়গাটা ফুটে উঠেছে তার সৌন্দর্যে। বিশ্বভারতীর যে মিউজিয়াম, যেখানে হচ্ছে মূল অ্যাট্রাকশন, মানে যেখানে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কৃতিকলাপ দেখতে পাবে। এখান থেকে মিউজিয়ামে ঢোকার জন্য এখান থেকে টিকিট কাটতে হয়, পার পার্সন 100 টাকা করে হয়। আপনি যদি স্টুডেন্ট হন বা আপনার কাছে আইডি কার্ড থাকে তাহলে আপনারা 10 টাকায় ঢুকতে পাবেন। আপনারা যখন যাবেন এখানে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড ক্যারি করবেন, কারণ এখানে স্টুডেন্টের জন্য অনেক বেনিফিট থাকে। 10 টাকায় টিকিট নিয়ে চলে যাচ্ছিলাম মিউজিয়ামের দিকে, বিশ্বভারতীর মিউজিয়াম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নানান কৃতিকলাপ, উনি জীবনে যা যা করেছেন, যা যা জিনিসপত্র গিফট হিসেবে পেয়েছেন, সমস্ত কিছুই এই মিউজিয়ামের ভিতরে ছিল। কিন্তু মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ নেই বলে মিউজিয়ামের ভিতরে ভিডিও করতে পারিনি। তো আমরা এখন বিশ্বভারতীর যে প্রথম যে স্পট মিউজিয়াম সেখানে আসলাম। এখানে গীতাঞ্জলি কক্ষ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নানান সামগ্রী, জিনিস যেগুলো তিনি ইউজ করতেন সেগুলো দেখলাম। তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সেহেতু আপনাদের দেখাতে পারলাম না। তো ভিতরে এইগুলোই দেখতে পাবেন। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। মিউজিয়াম দেখা শেষ করে আমরা চলে গেছিলাম বৈঠকখানায়। এটা যে মিউজিয়ামের মধ্যে আমরা এন্টার করেছিলাম সেই প্রপার্টির মধ্যে এইগুলো। এই বৈঠকখানা মূলত ঠাকুর পরিবারের সদস্যরাই এখানে বৈঠক করতেন, এবং সেখান থেকে চলে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত একটি গাড়ির কাছে। তিনি যে গাড়িটি ব্যবহার করতেন মানে যাত্রার জন্য, সেই গাড়িটার কাছে চলে গেছিলাম, এবং গাড়িটা অত্যাধিক সুন্দর ছিল, বলতে গেলে জেনজির ভাষায় অ্যাস্থেটিক। তো আমরা এখন যে জায়গাটায় আছি, এই যে আমার পিছনে যে সাদা কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৈঠকখানা। ঠিক আমার পিছনেই রয়েছে হচ্ছে গাড়ি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করতেন। দেখো এখানে ফুলের বাগান, এবং এত সুন্দর করে ফুলগুলো সজ্জিত না, দেখে মানে অপূর্ব লাগছে। মানে এতটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, সত্যি এরকম একটা ব্যস্ত কোলাহলের জায়গার মাঝখানে অপূর্ব, শুধুই অপূর্ব। ভালো, আমার দিদার কাছ থেকে শুনে নি আমার দিদার ঘুরে কেমন লাগছে। দিদা কেমন লাগছে ঘুরে এখানে? খুব ভালো লাগছে। আমার দিদা নাকি আগেও এখানে এসে আগে ভালো ছিল না, এখন বেশি ভালো লাগছে। না, এখন আরো অনেক কিছু তৈরি হয়েছে। তো দেখতেই পারলে কেমন লাগছে। আরও কিছু দেখাবো, আমাদের সাথে থাকুন। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ এটাই ছিল ছাপার মেশিন, এবং পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ সেটাই ছিল ছাপাখানার ঘর। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমরা এখন চলে এসেছি শ্রীজানি শিল্পগ্রামে। তো এখানে বললো কি 7টা না 9টা দেশ সমবায়ে কিছু সাংস্কৃতিক তুলে ধরেছে, তো সেটাই ধরবো। আর এখানে বোঝা যাচ্ছে এটা খুব সাংস্কৃতিক জায়গা। এখানে লোকজন নাচের জামা কাপড় পরে নাচ টাচ করছে ভিতরে, আর এখানে অ্যাম্বিয়েন্সটাও সেই রকমই একটু সাংস্কৃতিক টাইপের। জায়গাটার নামের সঙ্গে জায়গাটাও সেভাবে সজ্জিত হয়ে উঠেছে।
এই যে টিকিট কাউন্টার, এখান থেকে এখানে টিকিট কাটতে হয়। তো যদি আপনার স্টুডেন্ট হন তো এখানে স্টুডেন্টের অনেক বেনিফিট থাকে। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে 10 টাকায় হবে, আপনি যদি নর্মাল ক্যান্ডিডেট হন তাহলে 30 টাকায় পাবেন টিকিট। স্টুডেন্ট হলে আপনাকে স্টুডেন্ট আইডি শো করাতে হবে, স্টুডেন্ট আইডি শো করা ম্যান্ডেটরি। আমরা এখন সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করে গেছি। এটা মূলত শিল্প নিয়েই, এখানে মানে নাচ গান সমস্ত কিছু। আর এখানের অ্যাম্বিয়েন্সটাই পুরোটা একদম শিল্পর মতো করা। মানে আমাদের ওখানে হোলি সেলিব্রেশন বা নববর্ষ সেলিব্রেশন হলে যেরকম সাংস্কৃতিক সাজে সজ্জিত হয়ে যায় চারিদিক, এখানেও সেরকমভাবেই সজ্জিত। এখানে অল টাইম এইভাবেই সজ্জিত থাকে। তো এখানে অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। আমি শুধু এটাই ভাবছি যে এখানে হোলির সময় কতটা সুন্দর লাগে, এবং হোলিটা সত্যি মিস করে গেলাম। এখানে হোলিটা অবশ্যই আমাদের কাটানো উচিত। দেখো ভিতরে কতটা কি দেখা যায় বা আপনাদের দেখাতে পারবো সেটা তো জানি না, কিন্তু চেষ্টা করব আপনাদের সমস্ত কিছুটাই শেয়ার করতে, যাতে আপনারা পরবর্তীতে যখন শান্তিনিকেতন আসবেন আপনাদের কোনোই প্রবলেম যাতে না হয়। সৃজনী শিল্পগ্রামে ঢুকেই প্রথমে যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে পুতুল ঘর। আমাদের প্রত্যেকেরই বাল্যকালের সময় এবং ছোটোবেলায় একসময় এই পুতুল নিয়ে অনেক সময় কেটেছে, এবং পুতুলের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের অনেক স্মৃতিকথা। তো সেই জন্যই সেই স্মৃতির টানে আমরা চলে গেছিলাম পুতুল ঘরে, এবং এখানে পুতুলগুলো সত্যি খুব সুন্দরভাবে সজ্জিত ছিল, এবং ছিল ছৌ নাচের মুখোশ। আর কিছু কিছু পুতুল দেখে সত্যিকারের ভয় লাগছিল। পুতুল ঘর থেকে বেরিয়েই আমরা দেখতে পাচ্ছিলাম দূরে কিছু সাঁওতালিরা গান করছে এবং নাচ করছে। আমরাও চলে যাই এবং তাদের সঙ্গে যোগ দিয়ে দিই, নাচ করাই, এবং নাচ টাচ করার পর তাদের কিছু টাকা দিতে হয়, এবং টাকা দিয়ে আমরা চলে এসেছিলাম একটা বাগিচা মতো জায়গায়। এইখানেই ছিল, বলেছিলাম না যে 7টা না 8টা দেশের সমবায়ে কিছু শিল্পকলা তৈরি রয়েছে। এই জায়গাটাই সেই শিল্পকলা তৈরি রয়েছে 7টা 8টা দেশের সমবায়, এবং সেখান থেকে চলে যায় একটা রাজবাড়িতে। এই রাজবাড়িটা মূলত কী নিয়ে সেটা জানা নেই, কিন্তু এখানে কিছু মুভির বা সিরিয়ালের শুটিং হয়েছিল সেটাই বলছিল, সেই জন্য আর ভিতরে ঢুকিনি, কারণ ভিতরেও টাকা লাগে। এবং সেখান থেকে চলে গেছিলাম একটা হাটে। এটা সোনাঝুরির হাট না, হাটের নামটা ঠিক মনে নেই। আমরা যে হাটটা গেছিলাম এই হাটটা সপ্তাহের বুধবার করে দিন বসে, মানে যেদিন সোনাঝুরির হাটটা বসে না সেই দিনই বসে এই হাটটা। সোনাঝুরির হাট সপ্তাহে 6 দিন বসে, বুধবার বাদ দিয়ে, আর বুধবারের দিনই হাটটা বসে। আমাদের টোটো চালকরাই বলল যে আজকে তো সোনাঝুরির হাট বন্ধ রয়েছে, কিন্তু তার পরিবর্তে একটা হাট খোলা আছে, আপনাদের সেখানে নিয়ে যেতে পারি, কিন্তু আপনাদের কাছে যদি আর একটা দিন সময় থাকে অবশ্যই সোনাঝুরির হাট ঘুরে আসতে বলবো। সেই হাট থেকে কিছু জিনিসপত্র কিনে এবং কিছু সময় অতিবাহিত করে চলে গেছিলাম একটা মনেস্ট্রিতে। এখানেই ছিল বুদ্ধদেবের একটা মূর্তি, এবং এই বুদ্ধদেবের মূর্তিটা দেখে না আমার গয়ার কথা মনে পড়ছিল, কারণ গয়া তো এরকম একটা বুদ্ধ মূর্তি দেখেছিলাম। এবং যারা আমার গয়ার ব্লগটা দেখোনি, গয়ায় কোথায় কোথায় ঘুরবেন কী কী দেখবেন সেই নিয়ে আমার একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড আছে, ভবঘুরে বণিক চ্যানেলে, অবশ্যই চেক আউট করো। তো সেখান থেকে চলে গেছিলাম পলাশবনি গ্রামে। এই গ্রামটার নাম পলাশবনি গ্রাম, কিন্তু এখানে পলাশ গাছ নেই, এখানে রয়েছে শাল গাছ, তো এটাকে শালবনও বলা হয়। এবং এখানে না মুভির শুটিং হয়েছিল, কিছু কিছু মুভির শুটিং হয়েছিল। আমার মনে নেই ঠিক কী কী মুভির শুটিং হয়েছিল, কিন্তু আমাদের টোটো চালকরাই বলছিল এখানে মুভির শুটিং হয়েছিল। তো তারপরে সব ঘোরাটোরা কমপ্লিট করে চলে গেছিলাম খেতে। তো প্রথম দিন এই রেস্টুরেন্টেই খেয়েছিলাম, আমাদের টোটো চালকরাই সাজেস্ট করে দিয়েছিল এই রেস্টুরেন্টে খেতে। এখানে 110 টাকা ভেজ থালি, কিন্তু এখানে রান্না বান্না সত্যি ভালো নেই। তো চলো এর পরের দিন কী কী করলাম সেটাই বলি। আজকের ঘোরা এই পর্যন্তই। আজকে হচ্ছে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন, আর এখন আমরা যাব কঙ্কালী মায়ের তলা, সোনাঝুরির হাট। কালকে যেহেতু সোনাঝুরির হাট বন্ধ ছিল সেজন্য সোনাঝুরির হাটে যেতে পারিনি। আজকে সোনাঝুরির হাট, পলাশবন, শালবন সব ঘুরবো এবং আপনাদেরও দেখাবো। আজকেই বাড়ি চলে যাব অবশ্য। শান্তিনিকেতন মূলত একদিনেই ঘোরা যায়, কিন্তু আমরা 2 দিন করেছি, কারণ অনেক ফ্যামিলির লোকজন আছি, স্নান টান করা একটু টাইম লাগবে, সেই জন্যই আমরা 2 দিন করেছি। কঙ্কালী মায়ের মন্দির শান্তিনিকেতন থেকে 8 কিলোমিটার দূর, কিন্তু যদি আপনারা প্রান্তিক স্টেশন থেকে আসেন, প্রান্তিক স্টেশন থেকে কঙ্কালী মায়ের মন্দির কিছুটা দূরেই। চলে এসেছি কঙ্কালী মার কাছে পুজো দিতে। এটাই হচ্ছে সেই কঙ্কালী তলা, এখানে মার কোমর বিছা পড়েছিল, আর এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ। আর এখানে একটা হচ্ছে নদী রয়েছে, যেই নদী দেখে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে একে বাঁকে। তো মন্দিরের ভিতরে এখন পুজো দিতে যাব, সবাই টোটো থেকে নেমেছি। তো চলো দেখি আগে কি হয়। কঙ্কালী মায়ের মন্দিরের ভিতরে যেহেতু ভিডিও করা নেই সেহেতু বাইরের থেকে ভিডিও করে নিচ্ছিলাম, এবং কঙ্কালী মায়ের মন্দিরও আমার পছন্দ কিছু মায়ের মন্দিরের মধ্যে একটি হয়ে গেল, কারণ এই মন্দিরটা এতটা শান্তশিষ্ট পরিবেশের মধ্যে অবস্থিত, এবং এখানে পুজো দিয়েও সত্যি মন মুগ্ধ হয়ে গেছে। 2 চোখ ভরে মাকে দেখেছি এবং শান্তি সুষ্ঠুভাবে মাকে পুজো দিয়েছি। কঙ্কালী মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেল, সত্যি খুব সুন্দর লাগলো পুজো দিয়ে। এক তো ফাঁকা এবং খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো।
আর আমার পিছনে যে কুণ্ডটা দেখতে পাচ্ছ এইখানেই মূলত মায়ের কোমর বিছা পড়েছিল। আমি যতটা শুনেছি, আমি সঠিক জানি না, আমি শুনলাম এখানেই কোমর বিছা পড়েছিল। তো এই জন্য এই মায়ের নাম কঙ্কালীতলা, মানে কঙ্গন যেহেতু বলে, কঙ্গন থেকে কঙ্কালীতলা 51 সতীপীঠের একটা সতীপীঠ, তোমরা জানোই। এই যে সেই নদী, কোপাই নদী, এই নদী দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। তো নদীটা হচ্ছে একদম কঙ্কালী মায়ের মন্দিরের পিছনে, এই যে যেটা দেখতে পাচ্ছ হলুদ বাউন্ডারি, তো এটাই হচ্ছে কঙ্কালী মায়ের মন্দির। এর পেছন দিয়ে চলে আসলে দেখতে পাবেন কোপাই নদীর ঘাট, ওখানে অনেকে স্নান করছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি অসাধারণ, বারাণসীর মতো এখানেও আরতি হয়, মানে নদীর আরতি। আপনাদের একটা সাজেস্ট করছি, আপনারা যদি কঙ্কালী মায়ের মন্দিরে যান অবশ্যই একটা দিন থাকবেন এবং এই নদীর আরতিটা অবশ্যই দেখবেন, মিস করবেন না। তো আমরা পুজো টুজো দিয়ে এখন খেতে চলে এসেছি একটা ধাবায় রাস্তার পাশেই। ধাবাটার নাম হচ্ছে আখাশালা হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানেই আমরা খেতে বসে গেছি, আর আমাদের এত লোক সংখ্যা, মানে পুরো একদম রেস্টুরেন্ট মানে ভরে গেছে, ঠিক আছে? তো মানে ধাবাটাই ভরে গেছে। এবার বলবো কেমন কি খেতে, আপনারা কি খেতে পারবেন এখানে এসে? এখানে খাবারের কেমন কি স্বাদ, দাম তো ঠিকঠাক রিজনেবল, আপনারা কি খেতে পারবেন এখানে এসে? আপনাদের কি ভালো লাগবে সেটাই আমি বলবো। খাবারের কোয়ান্টিটি, কোয়ালিটি এবং হাইজেনিক কতটা মেনটেন করছে। দেখো রান্না টান্না ঠিকঠাক, রান্না টান্না ওরা হাইজেনিক মেনটেন করেই করছে, এবং জলও কিনা জলই দিচ্ছে খেতে। আপনারা চাইলে কিনেও নিতে পারেন, বা জল, এদের যে জল প্রোভাইড করে সেই জলও খেতে পারেন। এই রেস্টুরেন্টের মূলত এক্স্যাক্ট লোকেশন কোথায় সেটা তো বলতে পারবো না, কিন্তু কঙ্কালী মায়ের মন্দির থেকে সোনাঝুরির হাটে গেলে অবশ্যই রাস্তায় দেখতে পাবে। কেমন হয়েছে রান্না ছোটদি, তুমি বলো? ভালো হয়েছে। দিদা কেমন লেগেছে রান্না? খুব গুড গুড গুড। কোন রান্নাটা বেশি ভালো লাগলো? আমার কাছে চাটনি, ধনেপাতা চাটনি, তারপরে সবজি সবজি। এদের কাছ থেকে শোনা যাক এদের কেমন লেগেছে। কেমন লাগলো রান্না? সুন্দর সুন্দর, এখানে খুবই আগে বলুন কেমন লাগলো। ভালো হয়েছে। যদি বলি আমার কেমন লাগলো রান্না ভালোই লেগেছে সত্যি। এখানে আপনারা খেতে পারেন। তো হোটেলের নামটা আমি বলে দিই, আকাশাল হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একটু অফবিট জায়গায়, এটা খুব একটা রাস্তার পাশে না। মূলত সোনাঝুরির হাটে যেতে চাইলে বা কঙ্কালী মায়ের কাছে যেতে চাইলে সে জায়গাটাই পড়ে এই হোটেলটা। এটা একটা ধাবা টাইপের বলতে পারো। তো এখানে খাবার দাবার সত্যি ভালো, এখানে খেতে পারেন রিজনেবল প্রাইসে, একদম ঘরোয়াভাবে রান্না করে, খুবই হাইজেনিকভাবে, খুবই সুন্দরভাবে রান্না করে। আগের দিন যেহেতু খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ বাড়ি থেকে সকালবেলা বেরিয়েছি এবং ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, সারাদিন ঘুরছি, সেই জন্য পলাশবনি গ্রাম বা শালবনটা সেভাবে ঘুরতে পারিনি, কারণ মূলত মানুষরা এখানে আসে ফটোশ্যুট করতে এবং ভিডিওগ্রাফি করতে। সেই জন্য আমরা টোটো চালকদের বলি আমাদের আজকের দিনও একটু পলাশবনি গ্রামে ছেড়ে দিন, আমরা একটু ফটোশ্যুট করি, একটু ভিডিও করি। সেই জন্য আজকেও আমরা পলাশবনি গ্রামে এসেছিলাম। গ্রামটা অসাধারণ সুন্দর, এবং এই পলাশবনি গ্রাম থেকে আমরা চলে গেছিলাম সোনাঝুরির হাটে। এই পলাশবনি গ্রাম থেকে সোনাঝুরির হাট বেশি দূর না। তো অপেক্ষার অবসানের পর এত বিখ্যাত, এত খ্যাতিনামা হাটে আমরা চলে এসেছি, সোনাঝুরির হাট। এই হাটটা সত্যি খুব সুন্দর, কারণ এখানে জিনিসপত্রের দাম সত্যি রিজনেবল। অবশ্যই যখন আপনারা প্রথমে একটা দোকানে ঢুকবেন অবশ্যই তারা তাদের মতো একটা দাম বলবে, কিন্তু আপনাদের যদি বার্গেনিং স্কিল থাকে অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট মাফিক দামে জিনিসপত্র পেয়ে যাবেন। এবং এখানে এত সুন্দর জিনিসপত্র, জামা কাপড় থেকে জিনিসপত্র এত সুন্দর কারুকার্য করা না, মনে হচ্ছে সব জিনিসই নিয়ে নিই। এই হাটটা উন্মুক্ত আকাশের নিচে বসে, আর এই হাটটাকে ছাউনি দেয় জঙ্গলের গাছপালা। এই হাটটায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটিয়েছি। এই হাটে এখানকার কিছু লোক তাদের নিজেদের হাতে বানানো জিনিসপত্র সামগ্রী এখানে বিক্রি করতে আসেন। তো এই হাটটা ঘোরার পর আমরা চলে আসি স্টেশনে। বোলপুর স্টেশন থেকে আমরা যে ট্রেনটা ধরি সেই ট্রেনটার নাম হচ্ছে জয়নগর টু হাওড়া এক্সপ্রেস। এই ট্রেনের সব কোচই জেনারেল, সেই জন্য এখানে সিটগুলো দেখতে পাচ্ছ খুবই ফাঁকা। আমাদের মতো আপনারাও যদি হুট করে প্ল্যান করেন তাহলে অবশ্যই এইরকম কিছু ট্রেন আপনাদের সাজেস্ট লিস্টে রাখতে পারেন, যেখানে আপনারা খুবই আরামদায়কভাবে বসে চলে আসতে পারেন। ট্রেনটাতে সত্যি কখনো কোনো ভিড় হয়নি, আমরা ফাঁকা ফাঁকায় ব্যান্ডেলে পৌঁছে যাই। তো আমরা এখন চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে, ব্যান্ডেল জাংশন। তো খুবই দেখতে পেলে ট্রেনটা কতটা ফাঁকা ছিল। তো এখন খুব ভালোভাবে, খুব সুষ্ঠুভাবে আমরা ব্যান্ডেল নেমে গেছি এবং ট্রেনের মধ্যে তো খুব এনজয় করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বাড়ি যাওয়া দেখাবো না, আজকে এই পর্যন্তই। ব্যান্ডেল থেকে নৈহাটি যাবো, নৈহাটি থেকে আমাদের বাড়ির ট্রেন ধরবো। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে আবার একটা লং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।